Welcome to my channel. I'm back with another video. This is definitely the continuation of the online classes I had started for my students. Today I will continue with the detailed analysis of the poem On Killing a Tree by Jeev Patel. আগের পার্টে আমি কবি সম্পর্কে আর কবিতা সম্পর্কে কিছু কথা বলেছিলাম। আজকে চেষ্টা করব স্ট্যান্জা ওয়াইজ কবিতাটাকে অ্যানালাইজ করার, তার মিনিংটাকে বের করে আনার। আশা করছি সবার ভালো লাগবে। অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ যাদের মনে হয়েছে যে আমার এই প্রচেষ্টাটা তাদের উপকারে এসছে। সো লেটস স্টার্ট। সো কবিতাটা শুরু করা যাক। কবিতার লাইনগুলো যদি আমরা ভালোভাবে দেখি তাহলে বুঝতে পারবো যে জীব প্যাটেল আমাদেরকে দেখাতে চেয়েছেন কিভাবে একটা গাছকে সম্পূর্ণরূপে হত্যা করা সম্ভব। কিন্তু মনে রাখতে হবে যে জীব প্যাটেল নিজে একজন প্রকৃতিপ্রেমিক ছিলেন। সো ইট ইজ নট ইউজুয়াল ফর হিম টু গিভ ডিটেলড ইনস্ট্রাকশনস অ্যাবাউট হাউ টু কিল এ ট্রি। তিনি গাছ হত্যার ডিটেলড ইনস্ট্রাকশন দেবেন, এটা খুব অস্বাভাবিক মনে হয়। যেটা বলছিলাম, আসলে এই কবিতাটা পুরোপুরি আয়রনিক্যাল। তিনি অ্যাকচুয়ালি বলতে চেয়েছেন, অ্যাকচুয়ালি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে গাছকে হত্যা করা আর প্রকৃতির যে ব্যালেন্স আছে সেটাকে নষ্ট করা আমাদের কোনোভাবেই উচিত নয়। সো সোজা কথায় বলতে গেলে, বাই শোয়িং দ্য গ্রাফিক ডিটেলস, দ্য ক্রুয়েলটি অ্যান্ড দ্য ভায়োলেন্স, হি ওয়ান্টস টু prevent us from the brutal act of killing a tree. এখানে বলে রাখা ভালো যে কবিতাটা আপাত দৃষ্টিতে সেরেমোনিয়াল মনে হলেও, আনুষ্ঠানিক বা আড়ম্বরপূর্ণ মনে হলেও অ্যাকচুয়ালি কিন্তু the mood of the poem is dominated by the pain felt by the trees. গাছের যে বেদনা, ব্যথা আছে, সেটাই কিন্তু সমগ্র কবিতা জুড়ে সেই ব্যথা ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আসা যাক কবিতার লাইনগুলোতে। ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, নট এ সিম্পল জ্যাব অফ এ নাইফ উইল ডু ইট। একটা গাছকে খুব স্বল্প সময়ে পুরোপুরি ধ্বংস করা যাবে, পুরো তাকে হত্যা করা যাবে, এটা কিন্তু সম্ভব নয়। আবার এমনও নয় যে খুব সহজে তাকে হত্যা করা যাবে উইথ সিম্পল জ্যাব অফ এ নাইফ। সিম্পল জ্যাব হচ্ছে ছুরির আঘাত, এ রাফ ব্লো অফ এ নাইফ। তাহলে এমন নয় যে একটা ছুরির আঘাতে পুরো গাছকে একটা পুরোপুরি ধ্বংস করা যাবে। ইট হ্যাজ ইমপ্লিকেশনস। বোঝাতে চেয়েছেন যে একটা গাছ, তার যে জীবনী শক্তি সেটা প্রচণ্ড। ইট হ্যাজ এনর্মাস লাইফ ফোর্স, it has enormous will to sustain in this life, and at the same time it is resilient বলছি এই জন্যে কারণ একটা গাছ খুব সহজে সে নিজেকে সারিয়ে তোলে। it cures its injuries that it receives from the cruel human beings. So the poet intentionally says that it takes much time. আবার এর মধ্যে একটা ব্যঙ্গ আছে। ব্যঙ্গটা কিরকম, যে একটা গাছ যাকে হত্যা করতে বলছে অনেক সময় লাগে, কিন্তু আসলে কি তাই? I think it is not at all time consuming task in comparison to the time it took to grow up, to become a huge gigantic tree. The time of killing a tree is very insignificant. একটা গাছ বড় হওয়ার জন্য যে দীর্ঘ সময় সে নিয়েছে, তার তুলনায় কিন্তু তার যে তাকে নষ্ট করা, তাকে ধ্বংস করার যে কাজটা, তার জন্য যেটুকু সময় লাগে সেটা কিন্তু খুবই স্বল্প। সো ইট ইজ আইরনিক্যাল অ্যাট দি সেম টাইম। আবার একটা জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম যে আগে আমি বলেছিলাম যে দ্য ট্রি হ্যাজ বিন প্রজেক্টেড অ্যাজ এ জায়ান্ট, অ্যান্ড জায়ান্ট যখন একটা দৈত্যের মতো তাকে যখন আমাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, তাকে হত্যা করা খুব স্বল্প সময়ের এবং খুব
সহজসাধ্য কাজ হবে, এটা খুবই আনইউজুয়াল, খুবই অস্বাভাবিক। তাই তিনি বলতে চেয়েছেন যে একটা গাছকে হত্যা করতে যথেষ্ট সময় লাগে, অ্যান্ড ইট টেক্স মাচ এফোর্ট টু কমপ্লিটলি অ্যানিহিলেট এ ট্রি। কেন? বিকজ it has grown slowly consuming the earth. It has grown slowly consuming the earth and rising upon it, feeding upon its crust, absorbing years of sunlight, air, water, and out of its leprous hide sprouting leaves. কেন? কারণ একটা গাছ বছরের পর বছর সে এই পৃথিবীকে শোষণ করে, পৃথিবীর রসদকে শোষণ করে সে আস্তে আস্তে ধীরে ধীরে সে বড় হয়ে উঠেছে। আবার তার সাথে কি নিয়েছে সে? অ্যাজ এ giant, it has consumed the resources of the earth and the resources of the world also. What are these? Air, water, and years of sunlight. তাহলে এতগুলো জিনিস সে শোষণ করে আজকে এই জায়গায়, যে জায়গায় সে এখন দাঁড়িয়ে আছে, দ্য জাইগান্টিক স্ট্যাচার অফ এ ট্রি। সো ইট উইল নট বি ইজি টু কমপ্লিটলি অবলিটারেট ইট ফ্রম ইটস এক্সিস্টেন্স। তাহলে পুরোপুরি তাকে তার যে স্বমহিমায় তার যে অধিষ্ঠান, সেখান থেকে পুরোপুরি তাকে ধ্বংস করে দেওয়া খুব সহজ কাজ হবে না। And out of its leprous hide sprouting leaves. Leprous hide, leprous কথার অর্থ হচ্ছে রিলেটেড টু দ্য ডিজিজ লেপ্রোসি, অর্থাৎ কুষ্ঠরোগ সংক্রান্ত যা কিছু তাকে আমরা লেপ্রাস বলি। লেপ্রাস হাইড এই কথাটা এসছে ফ্রম দ্য সিমিলারিটি দ্যাট ইজ নোটিসড অ্যাবাউট দ্য স্কিন অফ এ লেপার, একটা কুষ্ঠরোগীর স্কিন, চামড়া, তার সাথে একটা গাছের যে বাকল, দ্য আউটার লেয়ার, দ্য আউটার হাইড অফ এ ট্রি, তার যে সিমিলারিটি, সেইটা থেকে যে কম্প্যারিজনটা এটা এসছে। সো গাছের আউটার লেয়ার, দ্য হাইড অফ দ্য ট্রি is being said as leproside. That means it has lost sensation. It has no sensation on the outer layer and it is pale in color. এটা বাইরের দিক থেকে বিবর্ণ, জাস্ট লাইক দ্য স্কিন অফ এ লেপ্রোসি পেশেন্ট। একটা কুষ্ঠরোগীর স্কিনের যেরকম স্কিন যেরকম বিবর্ণ হয়, একটা কুষ্ঠরোগীর স্কিন যেরকম তার সংবেদন হারিয়ে ফেলে, গাছের যে আউটার লেয়ার, দ্য আউটার হাইড, বাকল যেটা, সেও কিন্তু সেরকম বিবর্ণ এবং তার আউটার লেয়ারও কিন্তু সেরকম কোনো সেন্সেশন নেই। দ্যাট ইজ হোয়াই পারহ্যাপস দ্য ট্রি ক্যান এন্ডিওর দ্য blows of a knife or an axe. There is a vital difference though. The difference is দুটোর মধ্যে পার্থক্য একটাই, যে whereas for human beings leprosy is a degenerative disease, যেখানে কুষ্ঠরোগ একটা মারাত্মক ব্যাধি that causes the skin to lose its life. সাধারণত এই ডিজিজটা হলে স্কিন তার যে প্রাণ শক্তি আছে, তার যে সেন্সেশন আছে, সেটা সে হারিয়ে ফেলে। বাট ইন দ্য কেস অফ দ্য ট্রি ইট ইজ কমপ্লিটলি দ্য অপোজিট, বিকজ দো দ্য হাইড লুকস লাইক leprosy is taken, out of it sprouts leaves. Where the skin of a leprosy patient is lifeless, this skin of the tree is a source of life, because এইটা থেকে নতুন নতুন পাতার জন্ম হচ্ছে, নতুন কিশোরের জন্ম নিচ্ছে। তাহলে লেপ্রোসি যেখানে মানুষের ক্ষেত্রে এটা একটা মারাত্মক ব্যাধি, গাছের ক্ষেত্রে কিন্তু সেরকম নয়।
though the outer layer looks like leprosy, it gives birth to new leaves. So this is very much different, and it also may come to consideration that when it is considered, the tree is considered as a giant, যেখানে একটা দৈত্যের মতো আমরা একটা গাছকে ভাবছি, একটা দৈত্য হিসেবে যাকে আমরা বিবেচনা করছি, তার আউটার লেয়ার লেপ্রোসিস্টিকেন হওয়া, ইট ইজ ভেরি মাচ ইউজুয়াল, ভেরি মাচ ন্যাচারাল। তার বাইরের স্কিনটা এমনি হবে, কুষ্ঠ রোগীর মতো হবে। it very much befitting to a giant. So the projection that the tree is a giant is also established here. So such an evil entity cannot be tolerated, the existence of such an evil entity cannot be tolerated on this earth. এই পৃথিবীর উপরে এরকম একটা শয়তানি সত্তাকে আমরা কখনো সহ্য করতে পারবো না, আমাদের উচিত নয়। সো কি করতে হবে? সো হ্যাক ক্যান চপ, বাট দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট। আর কবিতার পরের স্ট্যান্ডাতেই বলা হচ্ছে তাহলে কি করতে হবে? সো হ্যাক অ্যান্ড চপ, তাহলে এটাকে হ্যাক, দ্যাট ইজ কুঠার আঘাত, কুঠার দিয়ে আঘাত করতে হবে, অ্যান্ড চপ, কুচি কুচি করে কাটতে হবে। বাট দিস অ্যালোন ওয়ন্ট ডু ইট। Not so much pain will do it. Of course, this hacking and chopping will inflict pain on the tree. গাছটাকে কুঠার দিয়ে আঘাত করলে, তাকে কুচি কুচি করে কাটলে, চপ করলে, that will definitely inflict pain. সেটা নিশ্চয়ই তার উপর মারাত্মক যন্ত্রণা, মারাত্মক ব্যথার সঞ্চার করবে। কিন্তু this pain is not enough. This much pain is not enough for the tree to be killed. এই গাছটার ক্ষেত্রে তার এই যে আঘাত, একটা কুঠার আঘাত বা ছুরি দিয়ে ছোট ছোট করে কাটা, এই আঘাতে কিন্তু গাছটাকে মারা সম্ভব নয়। একটু সো মাচ পেইন won't do it. এই এত কষ্টও কিন্তু পারবে না গাছটাকে পুরোপুরি তার প্রাণটাকে কেড়ে নিতে। নাও হিয়ার one thing is also mentioned, that the bleeding bark will heal. Bark, that is the outer layer of a tree, the outer skin of a tree. When we strike with knives or with axes, it injures it, give it some fatal wounds. But the tree is so resilient, the tree is so powerful in sustaining life that it will heal itself. এই গাছটা সে নিজেকে সারিয়ে তুলবে, সুস্থ করে তুলবে। Here the poet is very much convinced about the resilience of the tree. একটা গাছের তার পূর্ব অবস্থায় ফিরে যাওয়ার যে সামর্থ্য, সেটা সম্পর্কে কবি খুব বেশি নিশ্চিত। So he is saying the bleeding bark will heal. Bleeding bark will heal means আমরা একটা গাছকে যে যন্ত্রণা দিচ্ছি, আমরা গাছকে আমাদের কুঠারাঘাত বা ছুরিকাঘাত দিয়ে যে ক্ষত দিচ্ছি, সে ক্ষত সে সময়ের সঙ্গে সঙ্গে সারিয়ে তুলবে। ইট ইজ দ্য ক্যাপাসিটি অফ এ ট্রি। অ্যান্ড ফ্রম ক্লোজ টু দ্য গ্রাউন্ড উইল রাইজ কার্লড গ্রিন টুইগস। এখানে গাছের গুড়িকে রক্তাক্ত বলা হচ্ছে। ব্লিডিং বার্ক, bleeding bark. Can a bleeding bark? In general consideration, we know that a tree doesn't bleed. When we strike a tree with some sharp weapon, a certain kind of liquid oozes out, and this secretion is called compared to bleeding. And I think this analogy has been established. This analogy has been done intentionally. কবি এখানে গাছের গুড়ির যে রস নিশ্চিত হওয়ার যে ব্যাপারটা আছে, সেটাকে
ইচ্ছা করে তিনি ব্লিডিং বলেছেন, বিকজ হি ওয়ান্টস টু এস্টাবলিশ দ্যাট দ্য ট্রি হ্যাজ লাইফ লাইক আদার অ্যানিমালস। কারণ কবি বোঝাতে চেয়েছেন যে একটা গাছেরও প্রাণ আছে অন্যান্য প্রাণীদের মতো। অ্যান্ড উই হিউম্যান বিংস শুড নট বি সো ক্রুয়েল অ্যাজ টু ইনফ্লিক্ট wounds on a tree। একটা গাছের উপর আমরা ব্যথা, যন্ত্রণা, ক্ষত তার উপর আমরা চাপিয়ে দিতে পারি না, আমাদের উচিত নয়। ইট ইজ সো ক্রুয়েল অফ আস। অ্যান্ড এগেন হি ইজ সেইং দ্যাট when the tree will heal itself, from close to the ground will rise curled green twigs। একদম মাটির গোড়ার থেকে, যেখানে গাছটাকে কাটা হয়েছে, গাছের গুঁড়িটা যেখানে কাটা হয়েছে, সেখান থেকে সেই ক্ষত স্থান যখন সেরে উঠবে, তার থেকে নতুন শাখা পোশাকার জন্ম হবে। কার্লড গ্রিন টুইগস, কোঁকড়ানো ছোট্ট শাখা পোশাকা, মিনিয়েচার বাউস, যেগুলোকে আমরা বৃহৎ শাখা পোশাকার ক্ষুদ্র সংস্করণ বলতে পারি। কবি বলেছেন এইগুলো হচ্ছে ওই বৃহৎ গাছের শাখা পোশাকার ক্ষুদ্র সংস্করণ। If unchecked, this will expand to its former size। আবার বলছেন যদি এই শাখা পোশাককে আমরা নিয়ন্ত্রণ না করি, if the growth of these twigs are not controlled, it will become a giant again। It will get back to its previous gigantic stature। So we'll have to be very much cautious while trimming its twigs। It should not be allowed to grow। এই গাছগুলোকে, গাছের শাখা পোশাককে বাড়তে দেওয়া যাবে না। যদি বাড়তে দিই, সেটা কি হবে? সেটা আবার নতুন একটা বিশাল আকার, দৈত্যাকার একটা গাছে পরিণত হবে। অ্যান্ড দ্য injustice will continue। The injustice on human beings will continue, and this tree will again unlawfully start consuming the resources of the earth, and the human beings will be deprived। এই গাছটা আবার সে আগের মতো সমস্ত রসদকে সে অনৈতিকভাবে শোষণ করা শুরু করবে এবং মানব জাতি তার থেকে বঞ্চিত হবে। সো উইল হ্যাভ টু চেক দ্য গ্রোথ of the twigs। It is clear instructions on the part of the poet। এই প্রসঙ্গে একটা রেফারেন্সের কথা বলতে চাই। এই প্রসঙ্গে বলতে গাছের যে নিজেকে রিজেনারেট করার, রিবার্থের যে ব্যাপারটা নিয়ে বলছিলাম। তো আমরা যারা গল্প শুনেছি ছোটবেলায়, if we recall our childhood stories, many of us actually have heard about রক্তবীজ। আমরা অনেকেই রক্তবীজের গল্প শুনেছি। এটা হিন্দু পুরাণের একটা খুব সুন্দর একটা গল্প, যেখানে একটা দৈত্যকে বর দেওয়া হয়েছিল যে তার এক ফোঁটা রক্ত যেখানে পড়বে, সেখানে একটা নতুন রক্তবীজের জন্ম হবে। মিনস a single drop of blood will give birth to a new demon। So when we are considering the tree as a giant and it having the same capacity of recreating itself out of its last residue, শেষ ধ্বংসাবশেষ থেকে তার যদি নিজেকে সৃষ্টি করার ক্ষমতা থাকে, তাহলে it actually becomes very difficult to kill a tree। Because if we cut a tree and we leave it there, and over time it heals itself, and from its cut down bark will take birth new boughs, new green twigs that will become a giant tree again। So এই দৈত্যকে মারার জন্যে, এই রক্তবীজকে মারার জন্যে মা দুর্গাকে, মা চণ্ডীর রূপ নিতে হয়েছিল। অ্যান্ড she had drunk the whole blood
and not allowing a single drop to fall on the ground. হ্যাঁ, এই দৈত্যটাকে মারার জন্যে মা চণ্ডী সমস্ত রক্তটা, এই রক্তবীজের সমস্ত রক্ত তিনি পান করে নিয়েছিলেন, and did not allow a single drop to drop on the to fall on the ground. এক ফোঁটা রক্ত তিনি মাটিতে পড়তে দেননি। তো the same concept of killing such a stubborn tree is applied here. একটা একই রকম ভাবে নাছোড়বান্ধা একটা গাছ যে নাকি নিজেকে তার নিজের ধ্বংসাবশেষ থেকে নতুন করে রিক্রিয়েট করতে পারে, তাকে সম্পূর্ণরূপে নষ্ট করতে গেলে, সম্পূর্ণরূপে ধ্বংস করতে গেলে আমাদেরকে সেই একই পন্থা অবলম্বন করতে হবে। অ্যান্ড দ্য ভেরি কনসেপ্ট is being prescribed in this poem. If we read in the latter part of the poem, so we'll find the same. পরের স্ট্যান্জায় কবি বলছেন, no, the root is to be pulled out from the anchoring earth. এই যে নো, এটা খুব এমফ্যাটিক একটা কথা, এমফ্যাটিকভাবে ইউজ করা হয়েছে, খুব জোর দিয়ে বলা হয়েছে। This no actually implies the negation of the previous methods of killing a tree. আগের স্ট্যান্জাগুলোতে আমরা গাছকে হত্যা করার যে পদ্ধতির কথা বলেছিলাম, এই নো দিয়ে সেইগুলোকে পুরোপুরি বাতিল করার কথা বলা হচ্ছে, কারণ ওই পদ্ধতিগুলো দিয়ে একটা গাছকে হত্যা করা সম্ভব নয়। তাহলে কি করতে হবে? What extra measures we should take if we want to kill a tree? The root is to be pulled out. গাছের শেকড়টাকে উপড়ে ফেলতে হবে, শুধু কাটলে হবে না। গাছটাকে কেটে দিলাম, পড়ে গেল অ্যান্ড উই লেফট ইট দেয়ার, সেটা করলে কিন্তু গাছ মরবে না। দ্য রুট ইজ টু বি পুলড আউট ফ্রম দ্য অ্যাঙ্কারিং আর্থ। মাটির থেকে এই শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। সেই মাটিটা, যে মাটিটা এতদিন ওকে শক্ত করে অ্যাঙ্কারের মতো, একটা নোঙরের মতো তাকে শক্ত করে একটা স্থায়িত্ব দিয়েছিল, স্থিতিশীলতা দিয়েছিল, তাহলে সেখান থেকে তাকে উপড়ে নিয়ে আসতে হবে। আমরা জানি অ্যাঙ্কার জেনারেলি নোঙরকে বলা হয়, যে নোঙর দিয়ে কোনো জাহাজ বা নৌকাকে মাঝ নদীতে, মাঝ সাগরে আমরা স্থিরভাবে রাখতে পারি। দ্য আর্থ ওয়াজ ডুইং দ্য সেম থিং। এই এতদিন পর্যন্ত এই মাটিটাও কিন্তু, এই পৃথিবী কিন্তু গাছটাকে সেই একই রকমের স্থিরতা দিয়ে এসছে। সো ইট ইজ কল্ড দ্য অ্যাঙ্কারিং আর্থ, তাই এটাকে অ্যাঙ্কারিং আর্থ বলা হচ্ছে। It is to be roped tight. The root is to be roped and tight. গাছের শেকড়টাকে দড়ি দিয়ে বাঁধতে হবে, শক্ত দড়ি দিয়ে বাঁধতে হবে, এটাকে শক্ত করে বাঁধতে হবে। অ্যান্ড পুলড আউট, স্ন্যাপড আউট, তাকে উপড়ে ফেলতে হবে অথবা ছিঁড়ে বের করে আনতে হবে, ছিঁড়ে ফেলতে হবে। আউট ফ্রম দ্য আর্থ কেপ or pulled out entirely out from the earth cave, অথবা তাকে পুরোপুরি সমূলে উৎপাটন করে আনতে হবে from the earth cave. earth cave বলতে সেই হলো জায়গাটাকে বলা হচ্ছে, একটা গাছ পড়ে যাওয়ার পরে যে হলোটা তৈরি হয়। when a tree is uprooted, the hollow in the earth is being called the earth cave. But cave has other implications also. এই কেভ কথাটার মধ্যে আবার অন্য অর্থ লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে কেভ ইজ এ প্লেস অফ সিক্রেসি অ্যান্ড সিকিউরিটি। হ্যাঁ, এটা একটা গোপন আস্তানার কথা বলা হচ্ছে, গোপন আশ্রয়ের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ইটস এ সিক্রেট সেন্টার ফর দ্য রুটস অফ দ্য ট্রি। কারণ গাছের শেকড়গুলো এতদিন পর্যন্ত এই আর্থ কেভে লুকিয়ে ছিল, মাটির নিচে সে লুকিয়ে ছিল। অ্যান্ড ইট ওয়াজ সেফ ফ্রম দ্য ডেঞ্জার্স অফ আওয়ার ওয়ার্ল্ড। বাহ্য জগতের যে বিপদ, সেই থেকে এই পৃথিবী তাকে রক্ষা করে রেখেছিল। তাহলে এই কেভ থেকে, এই নিরাপদ আশ্রয়স্থল থেকে তাকে শিকড়টাকে উপড়ে ফেলতে হবে। অ্যান্ড দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, তাহলে কি হবে? গাছের যে প্রাণ শক্তি আছে, দ্য লাইফ ফোর্স অফ দ্য ট্রি, ইট উইল গেট এক্সপোজড, সেটা বাইরে বেরিয়ে আসবে।
the source, white and wet, and this is being called the source of life. It is the source of life, white and wet. It looks white, it is wet, and it is the most sensitive part, the most sensitive, hidden for years inside the earth. এবং এটাকে বলা হচ্ছে গাছের সব থেকে সংবেদনশীল অংশ, সংবেদনশীল অঙ্গ, যেটা বছরের পর বছর ধরে মাটির নিচে লুকিয়ে ছিল। তাহলে এই শেকড়টাকে উপড়ে ফেলতে হবে। দিস সেন্সিটিভ পার্ট হ্যাজ টু বি এক্সপোজড, এটাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে। দেন ইট বিকামস ভালনারেবল, it becomes so vulnerable that it can cause the death of the tree. It's very interesting to note that the life force of the tree is hidden inside the earth for years. এইখানে আমি একটা গাছের সাথে একটা দৈত্যের, একটা রাক্ষসীর সিমিলারিটি এটা আমি তুলে ধরতে চাইব। আমরা রূপকথার গল্পে, সে অরুণ বরুণ কিরণমালাই হোক বা সাত ভাই চম্পাই হোক, সেখানে আমরা দেখেছি যে দৈত্যের যে প্রাণভ্রমরা সেটা কিন্তু তার শরীরের মধ্যে থাকে না, সেটা এমন কোথাও কোনো একটা ভ্রমরার মধ্যে লুকিয়ে থাকে যার কাছে পৌঁছানো খুব কঠিন। অ্যান্ড ইন দ্য সেম ওয়ে দ্য life force of the tree is hidden inside the earth. That is, the life force of the tree actually is contained in the roots, in the way that a giant's life is contained in the insect. So if we want to kill the tree, or if we want to kill the giant, আমরা যদি গাছটাকে মারতে চাই অথবা সেই দৈত্যটাকে মারতে চাই, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে উই উইল হ্যাভ টু এক্সপোজ দ্যাট লাইফ ফোর্স। আমাদেরকে সেই লাইফ ফোর্সটাকে বাইরে বের করে আনতে হবে। তো অদ্ভুত রকমের একটা সিমিলারিটি আছে গাছের সাথে দৈত্যের, এটা আমি পড়তে গিয়ে নোট করেছিলাম, বলে দিলাম, জানি না কতটা ভ্যালিড হলো। তো যাই হোক, আমার পুরো মনে হয়েছে পুরো কবিতা জুড়ে একটা গাছকে একটা দৈত্যের সাথে তুলনা করা হয়েছে। অ্যান্ড দেয়ার আর মেনি মোর রেফারেন্সেস দ্যাট আই ক্যান ড্র, দ্যাট আই ট্রাই টু ড্র। সো দ্য রুট ইজ টু বি এক্সপোজড, অ্যান্ড দেন দ্য ম্যাটার অফ স্কর্চিং অ্যান্ড চোকিং ইন সান অ্যান্ড এয়ার। অ্যান্ড তারপর কী করতে হবে, একটা গাছের যে শেকড় যেটাকে আমরা উপড়ে ফেলেছি, সেই সেন্সিটিভ পার্টটাকে রোদে ঝলসে দিতে হবে এবং তার শ্বাসরোধ করতে হবে ইন ইয়ার। হ্যাঁ, রোদ এবং বাতাসে তাদেরকে ঝলসে তার শ্বাসরোধ করে তাকে পুরোপুরি তার মৃত্যুটাকে আমাদের সুনিশ্চিত করতে হবে। ব্রাউনিং হার্ডেনিং, তাতেও ক্ষান্ত হলে চলবে না। ব্রাউনিং, হার্ডেনিং, টুইস্টিং, উইদারিং, অ্যান্ড দেন ইট ইজ ডান। তারপর কি করতে হবে, সেটাকে সাদা ওয়েট পার্টটাকে ঝলসে ওটাকে ব্রাউন করে দিতে হবে, একদম খয়েরি রঙের করে দিতে হবে। অ্যান্ড উইদারিং, উইদারিং মিনস উইল হ্যাভ টু ড্রাই আউট দ্য স্যাপ, দ্য লাইফ, so that no possibility of regeneration or rebirth is left there. পুরোপুরি তাকে ঝলসে পুড়িয়ে একদম খয়েরি করে তাকে পুরো শুকিয়ে দিতে হবে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তবেই একটা গাছকে পুরোপুরি হত্যা করা সম্ভব হবে। তো ইট ওয়াজ দ্য স্ট্যাঞ্জা ওয়াইজ এক্সপ্লানেশন অফ দ্য পোয়েম। I think, I hope that you will like this. তোমাদের নিশ্চয়ই কাজে আসবে, তোমাদের ভালো লাগবে, কবিতাটা পড়তে একটু উৎসাহ হবে। তো সো থ্যাঙ্কস, আজকে এই পর্যন্তই।